we are requesting our respected Vice Chancellor, sir, to bring his food on the dais to utter his valuable thoughts on this event. আমি একজন খুব ফর্মাল একজন মানুষ নই আর কি, তো জানি না বিজ্ঞানের মানুষরা এরকম হয় কিনা। তো এই হলে আমার দুইজন দাদা আছেন, আশিস দা মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর এবং স্বপন দা আইকিউএসির ডাইরেক্টর, আর বাকিরা সবাই আমার ভাই বোন, মানে ইনক্লুডিং দ্য স্টুডেন্টস অ্যান্ড রিসার্চ স্কলার্স। তো আমরা যেহেতু সবাই ভারতীয়, আমরা সবাই এই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ আছি। তো সকলকে আমার উপযুক্ত স্থানে শ্রদ্ধা, সম্মান, সম্ভাষণ জানিয়ে দুইটার কথা বলছি। তো যেটা আপনাদের হেড স্যার যেটা বললেন যে আমরা এবার ইচ্ছা করে আর কি এটার মধ্যে মাথা ঢুকিয়েছি, কারণ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এটা প্রত্যেক বছর হয়ে থাকে, আমি খবর পেয়েছি। তো এই সুযোগটা আমি ছাড়তে চাইনি মূলত দুটো কারণ। প্রথম কথা হচ্ছে এই যে আপনাদের হেড স্যার যে কথাগুলো বললেন রামানুজন সম্পর্কে, তো ওনার টাইটেলটা যে আয়েঙ্গার সেটাও কিন্তু আমার জানা ছিল না। তো মূলত তার সম্পর্কে একটু জানবো বলে এটা একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে টু পাস টাইম উইথ দ্য জিনিয়াস পিপল লাইক ইউ। আমি ম্যাথমেটিক্সে যখন ছাত্র ছিলাম এরিথমেটিকটা ভালোই করতাম, পরিমিতি, জ্যামিতি ভালো করতাম, বীজগণিত মাথায় ঢুকতো না, এত ফর্মুলা যে কি দরকার জানি না, কোথায় কোনটা পুট করতে হবে মহা সমস্যা হতো বীজগণিত। পরবর্তীকালে ক্লাস 12-এ গিয়ে দেখছি আবার ক্যালকুলাস, কোঅর্ডিনেট, জিওমেট্রি, সব সাংঘাতিক ব্যাপার। ফোর্থ সাবজেক্ট করে ম্যাথমেটিক্সকে বায়োলজি নিয়ে কোনো রকমে উঠলাম। তো এবার হলো কি, যখন থিসিস জমা দেব তখন আমি এপিডেমিওলজি নিয়ে কাজ করতাম। এপিডেমিওলজি, এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক এই শব্দগুলো এখন সবাই খুব পরিচিত। এত ডেটা জেনারেটেড হয়েছে, পেপার পাঠাচ্ছি, পেপারগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে না, বলছে এই স্ট্যাটিস্টিক্স করো, ওই স্ট্যাটিস্টিক্স করো, তাই স্ট্যাটিস্টিক্স করো। তো মহা চিন্তা যে আমাদের এই পল্লী বাংলায় একটা কথা আছে যে ভূতের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে আমি পেলাম গাছে। ম্যাথমেটিক্সের ভয়ে জিওলজি করতে গেলাম, তো বলছি স্ট্যাটিস্টিক্স ছাড়া পেপার হবে না, স্ট্যাটিস্টিক্স থিসিস হবে না। এবং তখনই তোমাদের এই এসপিএসএস, স্টার প্লাস এসব আছে না, এসব তো ছিল না। 6 মাস ধরে বসে বসে খালি ওই টি টেস্ট আর জেড টেস্ট আর ওম টেস্ট ওই ক্যালকুলেটরে বসে বসে করেছি, এত ডেটা ছিল। তো এনিওয়ে এই কথাগুলো বললাম যে এই যে সব জিনিয়াস পিপল যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়ে, কুইন অফ দ্য সাবজেক্টস, আমি খুব তাদেরকে সম্মান করি। আর এই আমার ভাইরা সব সামনের বেঞ্চে বসে আছে, খুব ভয় পায় এদেরকে আমি, কারণ ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে, ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে, দে আর রিয়েলি জিনিয়াস পিপল। আর রামানুজনের কথা যেটা উনি বললেন যে হি ওয়াজ দ্য ম্যাথমেটিশিয়ান অফ দ্য ম্যাথমেটিশিয়ানস। তো স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, তোমরা একটা জিনিস দেখবে যে ধরো এই যে জংলা গাছগুলো আছে, এই যে অনেকগুলো জংলা গাছ আছে, এই গাছগুলোর মধ্যে দেখবে সবাই কিন্তু একই রকম বাতাস, আলো, জল পায়। বৃষ্টি যখন হয় তখন জল পায়, জংলা গাছের থেকেও জল দেয় না। কাজে আশেপাশ থেকে তাদেরকে যে সাহায্যকারী জিনিসগুলো সেগুলো কিন্তু সব গাছের জন্য সমান। তারই মধ্যে দেখবে একটা গাছ অনেক বড় হয়ে উঠেছে, তার কারণটা হচ্ছে তার বীজের মধ্যে অনেক বেশি শক্তি ছিল। তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আসল শক্তিটা বীজের মধ্যে নিহিত থাকে, আর বাকি যেগুলো আশেপাশে জল, আলো, বাতাস সেগুলো সাহায্যকারী বস্তু। এবং বিবেকানন্দ আরো একটা কথা বলেছিলেন না যে এডুকেশনটা কি, দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য থিংস অলরেডি উইদিন ইউ। তোমার ভিতরে যেটা আছে সেটাই প্রকাশিত হয়, সেটাই বীজ। তাই বীজের শক্তিটাকে প্রস্ফুটিত করে তোলাটাই আমাদের আসল কাজ। এবং আমাদের শিক্ষকরা সবাই আছেন আমাদেরকে সাহায্য করবার জন্য, আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কোথাও ভুল হলে। কিন্তু ছাত্র রিসার্চ স্কলারদেরকে আমি একটা কথা বলবো যে একটু কিন্তু নিজেরা ভাবতে শেখো। যেটা উনি বললেন, আমি দেখলাম কয়েকজন ছাত্র একটু লজ্জা পেল যে তোমরা জুনিয়র রামানুজন হতে পারো। আমি লক্ষ্য করেছিলাম যে একজন ছাত্র একটু হাসলো, একটু মুখটা নিচু করে নিল। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটাই তো চাই আমরা। জুনিয়র রামানুজন কেন, সিনিয়র রামানুজন তোমরা হতে পারো। তোমাদের মধ্যে সেই বীজ আছে, বীজটাকে তোমরা প্রস্ফুটিত করবার চেষ্টা করো উইথ দ্য হেল্প অফ ইউর জিনিয়াস টিচার্স। তো আমি মাঝে মধ্যে একটু সাহিত্য চর্চা করি। তো একটা কবিতার বই বেরিয়েছিল আর কি, খুব এটা বলতে লজ্জাই লাগে। তো সেখানে আমি একটা ছোট নয়, কবিতাটা একটু বড়ই। তো সেখানে আমি এই যে উনি যে নামগুলো বললেন না, ব্রহ্মগুপ্ত,
তারপরে ভাস্কর, দ্বিতীয় ভাস্কর, আর্যভট্ট। তো এই কবিতাটা মানে রবীন্দ্রনাথকে দিয়ে শেষ হয়েছে আর কি, তার অনেক আগে থেকে শুরু। তো রামানুজনটা আরো অনেকটা পরে, রবীন্দ্রনাথ 1860 থেকে 70-এর মধ্যে, সেখানে সেটা শেষ হয়েছে। কাজেই 1887 ওই জায়গাটায়, মানে রামানুজন পর্যন্ত যায়নি। আমার মনে হয় পরের ধাপে হয়তো এটাকে এক্সটেন্ড করবার একটা সুযোগ থাকবে। একটু পড়ে শোনাচ্ছি। তো সায়েন্সের লোক কবিতা লিখলে যেমন হয় হয়তো তেমনই হয়েছে। কবিতার নাম অগ্রদূত। রচিলেন পুরাণ, উপনিষদ, মহাভারত, বেদ, পরাশর, শঙ্কর, বেদব্যাস, বিশ্বামিত্র, বশিষ্ঠ। সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার উন্মোচিত করলেন ভারত ভূমির মুনি শ্রেষ্ঠ। মীমাংসা সূত্র ও জৈমিনী সূত্র, ঋষি জৈমিনীর অবদান। গৌতম ঋষির ধর্মসূত্র, পৃথিবীর প্রাচীনতম আইন সংকলন। জীবক, চরক ও সুশ্রুত, পূর্বশরী, ধন্বন্তরী ও দিবদিশাকে নবী, বিশ্বকে প্রদান করলেন চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিভূমি। দ্বিতীয় ভাস্কর, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, কণাদ চিন্তায় ছিলেন অগ্রগামী। আধুনিক পদার্থ, গণিত ও প্রকৃতিবিদ্যায় জগৎকে পথ দেখালো ভারতভূমি। মহাভারতের সন্দীপনী মুনি বর্ণিলেন 14 বিদ্যা ও 64 কলা। চাণক্য শেখালেন প্রতিরক্ষা কৌশল, অর্থনৈতিক জননীতি ও রাষ্ট্রচালনা। বরাহ মিহিরের বৃহৎ সংহিতায় কোনো বিদ্যা বাদ নাই, তার পঞ্চ সিদ্ধান্তিকায় ও ভৃগু সংহিতায় জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষবিদ্যার চর্চা হয়। পাণিনি শূদ্রক, ভবভূতি, বিশাখ দত্ত, বিলহন, শঙ্করাচার্যের উপদেশ সহস্রী, কপিলের সাংখ্য দর্শন, রাজতরঙ্গিনী প্রমাণ দিল ভারতের প্রথম ঐতিহাসিক কলহন। বাল্মীকির রামায়ণ, বাণভট্টের কাদম্বরী, মেঘদূতম, কুমার সম্ভবম দিলেন কালিদাস। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, বঙ্কিমের বন্দে মাতরম, রবি ঠাকুরের গীতাঞ্জলি ও ভারত বিধাতা আজ ইতিহাস। শিক্ষায় ভারত ছিল বিশ্বগুরু, সারা জগৎ নিয়েছিল দীক্ষা। সমৃদ্ধ পৃথিবীর লক্ষ্যে চর্চিত হোক সনাতন ভারতীয় সংস্কৃতি আধারিত শিক্ষা। তো এইটা এখানে যে 4-5টা নাম ওখানে আছে না, ওই দ্বিতীয় ভাস্কর, ব্রহ্মগুপ্ত, ঋষি কণাদ, আর্যভট্ট, এই শূন্যের ব্যবহার, এই যে 0/0 ইকুয়াল টু কি হবে আমি জানি না অবশ্য উত্তর। তো এই যে বিষয়গুলো, এই ভারতেই অঙ্কের শুরু এবং এই রামানুজন পর্যন্ত, এখন আমার মনে হয় আরেকটু আমার একটু টানা উচিত ছিল, এটা অন্তত 1900 সাল অবধি। তো আমি চেষ্টা করব এর পর থেকে আর কি 1860-এর পর থেকে যে বাকি বিষয়গুলো যাতে আসে, প্রফুল্লচন্দ্র রায়, তারপরে জগদীশ চন্দ্র বসু। তো এইটাই আমি বলতে চাইছি যে তোমরা একটুখানি নিজেদের যে সুপ্ত যে তোমাদের ভিতরে যে সম্ভাবনা আছে সেটাকে তোমরা একটু আরো প্রসারিত করার, প্রকাশিত করবার চেষ্টা তোমরা করতে থাকো। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে যত রকমের সাহায্য একাডেমিক ব্যাপারে লাগবে আমরা কিন্তু এগিয়ে আসবো। এখানে সবাই রয়েছেন, বুঝতে পারছো যে আমরা সবাই কিন্তু চাই যে বর্ধমান বিশ্ববিদ্যালয় পৃথিবীর মানচিত্রে, ভারতের নয়, পৃথিবীর মানচিত্রে একটা ভালো জায়গা করে নেয়। তো সেই কারণে I have come here to beg something from the genius people for my university. Okay, thank you very much. Thank you so much, sir. Now we request our Honorable Pro Vice Chancellor, sir, to say a few words. শুভ সকাল। আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি, একটা ন্যাশনাল সেমিনার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অফ আওয়ার ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করেছে। এখানে আমরা ডায়াসে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর গৌতম চন্দ্র, এছাড়া আমাদের দুই ডিন সায়েন্স প্রফেসর সুনীল কালকর্মা, ডিন আর্টস প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায়, এবং আমাদের রেজিস্ট্রার সাহেব আশা ছিল কিন্তু আসতে পারেননি। এছাড়া আমাদের সামনে যারা বসে আছেন এই ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের সব ফ্যাকাল্টি মেম্বাররা, আজকে একটা সত্যিই খুব ভালো দিন, যেখানে আজকে রামানুজের যে আমরা 137তম জন্মদিন
in the form of mathematical day observe করছি বিশ্ববিদ্যালয়ের এই ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের এটা একটি স্মরণীয় দিন এবং আমরা সবাই আপ্লুত এখানে উপস্থিত হয়ে এবং আজকে এখানে আমাদের সামনে যারা বসে আছেন প্রফেসর সামন্ত কুমার ভুই হেড ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, তিনি এই ন্যাশনাল সেমিনারের চেয়ারম্যান এবং আমাকে উনি ইনভাইট করেছেন এখানে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এছাড়া প্রফেসর অশোক কুমার ভূঁইয়া, প্রফেসর গড়াচাঁদ নায়েক, প্রফেসর মন্টু সাহা, প্রফেসর আফসোস আলী শেখ, প্রফেসর অমর কুমার ব্যানার্জি, প্রফেসর অরিজিৎ ঘোষাল, প্রফেসর স্বাতী মুখোপাধ্যায়, ডক্টর বিশ্বজিৎ মিত্র, ডক্টর প্রশান্ত মালিক, ডক্টর ব্রজেশ্বর পাল জয়েন্ট কনভেনার, ডক্টর ঋতব্রত বিশ্বাস অ্যান্ড ডক্টর আলী আকবর শেখ জয়েন্ট কনভেনার এই আজকের ন্যাশনাল সেমিনারে। তো আজকে আমরা এখানে এছাড়া উপস্থিত আছেন আমাদের আইপিএসসি ডাইরেক্টর, এছাড়া উপস্থিত আছেন বটানির হেড এবং অন্যান্য ফ্যাকাল্টিরা যারা এখানে উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত আছে বিভিন্ন ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার এবং স্টুডেন্টস এবং বিশেষ করে এই ডিপার্টমেন্টে যারা রিসার্চ স্কলার স্টুডেন্টস তাদের সবাইকে এবং নন টিচিং স্টাফ যারা এখানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সবাইকে আমি আজকের এই শুভ দিনে আমি শুভেচ্ছা জানাই। আজকে যে ন্যাশনাল সেমিনার হচ্ছে, যে সেমিনারটির মূল উদ্দেশ্য হচ্ছে রামানুজমকে নিয়ে, কারণ আমাদের প্রথমে রামানুজম সম্বন্ধে আমাদের হেড ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্সের উনি যে বিশদভাবে বললেন সেখানে আর বলার কিছু বিশেষ থাকে না, কারণ ওনার যে লাইফস্টাইল ছিল রামানুজের, যেভাবে উনি এটি গরিব ব্রাহ্মণ ফ্যামিলি থেকে উঠে এসেছিলেন এবং উনি গতানুগতিক যে শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা বা কলেজ শিক্ষা উনি চেষ্টা করেছিলেন নেবার জন্য, কিন্তু ওনার যে প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন প্রতিভা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন স্কুল কলেজে পড়াশোনা না করেও বিশ্ববিখ্যাত কবি হয়েছিলেন, ঠিক সেরকম কিছু কিছু প্রতিভা, যেটা আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর বললেন যে বীজটা যদি ঠিক থাকে এবং সেই বীজ থেকে যদি তার যে উদ্গমন হবে, পারকাস্টিক লাইট, টেম্পারেচার, ওয়াটার, এগুলো তো লাগবেই, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট একটা থাকে, কিন্তু আসল বীজটাই যদি জিনটা যদি ঠিক থাকে, আমাদের জিনটা যদি ঠিক থাকে এবং রামানুজের যে আইকিউ 185 আউট অফ 200, মানে আইকিউটা বোঝা যায় কি আইকিউ ছিল ওনার, 185 আইকিউ ছিল, 4000-এর বেশি উনি থিওরি প্রোগ্রাম এই ডাটা এই সব দিয়ে গেছেন এত অল্প বয়সে, মাত্র 32 বছর বয়সে উনি টিউবারকুলোসিসে মানে টিভিতে মারা যান। তখনকার দিনে টিভির ট্রিটমেন্ট কিছু ছিল না। উনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যে হার্ডির কথা বললেন, হার্ডির সঙ্গে উনি যোগাযোগ রাখতেন এবং হার্ডি ওনাকে তুলে এনেছিলেন যে কী করে ওনাকে একটা সম্মান দেওয়া যায়। একজন ম্যাথামেটিক্স যে একজন ফেলোকে বুঝতে পারে, তারা বুঝিয়ে দিয়েছিল, ব্রিটিশরা বুঝিয়ে দিয়েছিল যে এই লোককে রোকা যাবে না, ভারতবর্ষ থেকে যে তরুণ বিজ্ঞানী উঠে আসছে ম্যাথামেটিক্সে তাকে রোকা যাবে না, তার জন্য ওনাকে কেমব্রিজে ডেকে নিয়ে কিছু সম্মান জানিয়েছিল এবং উনি রয়্যাল সোসাইটির মেম্বারও হয়েছিলেন, ম্যাথামেটিক্যাল রয়্যাল সোসাইটিতে। তাহলে এই রামানুজ মাত্র 32 বছর বয়সে, মানে যে অকাল সময়ে মারা গেলেন, উনি যদি থাকতেন তাহলে এই ম্যাথামেটিক্স কি হতো আজকে অঙ্কর কোন জায়গায় দাঁড়াতো। যদিও ভারতবর্ষের পুরাণে বা ভারতবর্ষের ইতিহাসে আমরা আর্যভট্ট বা অন্যান্য যারা ম্যাথামেটিশিয়ান আছে তাদের নাম উল্লেখ আছে এবং তারা সারা পৃথিবীতে তখন অগ্রণী হিসাবে ছিলেন, তার মধ্যেও কিন্তু রামানুজ পরে উঠে এসছেন 1800 সালে, যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং অল্প বয়সের মধ্যে উনি যে কাজগুলো করে গেছেন অঙ্কের, সেই অঙ্কের কিন্তু উনি হাজার হাজার কাগজের টুকরো ছেড়ে দিয়ে গেছেন, লিখেছেন সব নানা রকম, মানে ডাস্টবিনে ফেলা কাগজের, সেই কাগজে উনি ফর্মুলা লিখেছেন, থিওরি লিখেছেন, কীভাবে মানে উনি এগিয়েছিলেন, কারণ ওনার জিনটা ছিল সেইখানে, ওনার আইকিউ ছিল জন্মগত, ঈশ্বর প্রদত্ত, এগুলো ঈশ্বরের দান ছাড়া হওয়া যায় না এবং লাখে কোটিতে একজন বা দুজনের রবীন্দ্রনাথ ঠাকুর হয়, একজন বা দুজন রামানুজ হয়, একজন বা দুজন জগদীশচন্দ্র বোস হয়, একজন বা দুজন মেঘনাথ সাহা হয়, এরকম বড় বড় যারা বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়, এরা কিন্তু উঠে এসেছে জিনগত নিয়ে, একটা ভগবান প্রদত্ত আশীর্বাদ নিয়ে, যে এরা পৃথিবীকে আলো দেখাবে, পৃথিবীর এরা যোগ্য সন্তান হিসেবে পরিচিত দেবে এবং পৃথিবীতে এই যে স্থাপত্য রেখে দিয়ে যাবে, সেই স্থাপত্যের জোরে আজকে আমরা
অঙ্ক বলেন, বিজ্ঞান বা ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বা লিটারেচার সাবজেক্টগুলো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যদি না থাকতো লিটারেচার এত সাউন্ড হতো না, রামানুজন যদি না থাকতো অঙ্ক এত ভালো হতো না, বা এত হাজার হাজার ছেলে মেয়ে আজকে অঙ্ক পড়তো না। আমাদের বিজে সাহেব বললেন যে অঙ্কতে একটি ভীতি, প্রায় 90% ছেলে মেয়ে অঙ্কতে ভীতি থাকে। আমারও অঙ্কতে ভীতি ছিল। আমাদের সময় ছিল মেট্রিকুলেশন 11, মানে উচ্চ মাধ্যমিক ছিল না আমি যখন পড়াশোনা করি, তখন অঙ্ক আমাদের সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, 4টে সাবজেক্টই আমার ছিল, এবং অঙ্ক আমার 3rd সাবজেক্ট ছিল। কিন্তু যখন আমি আইএসসিতে ভর্তি হই এবং ফার্স্ট ইয়ারের পরীক্ষায় যখন দেখি আমার ম্যাথামেটিক্সে আমি মাত্র 64 পেয়েছি আউট অফ 100, অন্য সাবজেক্টগুলো আমি 90 পেয়েছি, তখনই কিন্তু আমার মনে ধাক্কা লাগে এবং ভীতি হয়, এত মোটা মোটা বই পড়ে মনে রাখতে পারছি না কিছুতে। তখন থেকে ভীতি আরম্ভ হয়। আর যখনই মানুষের মনে কোনো কাজের যদি ভীতি আরম্ভ হয়ে যায়, যদি তার উইল ফোর্স কাজ না করে দুর্বল হয়ে যায়, তখন কিন্তু সেই সাবজেক্টের উপর তার অনীহা হয়ে যায়। আস্তে আস্তে আমার অঙ্কর প্রতি এই অনীহাটা চলে এলো, কারণ আমি দেখলাম অঙ্কতে আমি আর পাচ্ছি না। তখন আমাকে ফর্ম ফিল আপের সময় সুইচ ওভার করতে হলো, 4th পেপার রেখে দিলাম অঙ্ককে, আমি বায়োলজিক্যাল সায়েন্স নিলাম, তখন আমি বায়োলজি নিলাম। তো সেই রকম আমি বায়োলজিতে স্টুডেন্ট হয়ে গেলাম, আমি বায়োলজিতে চলে এলাম, কিন্তু আমি অঙ্কটাও ভালোবেসেছিলাম। ছোটোকাল থেকে আমি অঙ্কে 80% আমরা সময় দিই অঙ্কতে। ছোটোবেলা থেকে যারা 1, 2, 3, 4, 5 বা মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তারা দেখবে অর্ধেক সময় তাদের অঙ্ক কষাই চলে যায়, অঙ্কটার উপর জোর দেয়, কারণ অঙ্ক 100 আনতে হবে বা 90 ঘর অঙ্ক আনতে হবে, কারণ ওটা ডিভিশনটাকে নিয়ে আসে, ক্লাসটাকে নিয়ে আসে, আমার মেরিটটাকে তুলে দেয় অঙ্ক একমাত্র, কারণ এখানে 6টা নম্বর থাকে আমাদের সময়। তাই ওই কথাগুলো আমি বলতে যাব না, আমি একটাই কথা বলবো, আজকে যে ছাত্রছাত্রীরা এখানে এই ন্যাশনাল সেমিনার হয়েছে, তোমরা পার্টিসিপেট করেছো, তোমরা অঙ্ককে ভালোবেসেছো, তোমরা কে না বলতে পারে একদিন না একদিন তোমাদের থেকে সেই প্রতিভা বেরিয়ে আসবে এবং তোমরাও একজন জুনিয়র রামানুজন হতে পারবেন, যেটা আমাদের ডিপার্টমেন্টাল হেড বললেন বা আমাদের ভিসি স্যার বললেন। তো সেই কারণে আমিও চাইবো যে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষকরা আছেন, 2% সায়েন্টিস্ট ক্যাটাগরিতে 4 জন শিক্ষক এখান থেকে পেয়েছেন, প্রতি বছরে কিছু না কিছু শিক্ষক পাচ্ছেন, তো সেই ধরনের এখান থেকে ছাত্রও ভালো বেরোবে। কারণ এখানে যদি শিক্ষক ভালো থাকে, যদি তাকে ঠিক মতো নারিশ করা হয় ছাত্রছাত্রীকে তার শিক্ষা অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যেতে, তাহলে সে একদিন না একদিন বড় হবে, তার ভালো জায়গায় পৌঁছাবে এবং তার গোল যে লক্ষ্য, সেই লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। যেটা আমরা বারবার বলে থাকি যে ছাত্রের ভবিষ্যৎ গড়ার কর্মক্ষেত্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেখানে শিক্ষকরাই হচ্ছে মেরুদণ্ড। শিক্ষক যদি ভালোভাবে তোমাদের পড়ায়, তোমাদের অটোমেটিক তোমাদের অঙ্কের প্রতি আকৃষ্ট হবে তোমরা, বা যে সাবজেক্ট যেখানে যে পড়ান শিক্ষকরা, আদর্শ শিক্ষকরা, তাদের দ্বারা তোমরা প্লাবিত হবে এবং সেই সাবজেক্টেই তোমরা আরও বেশি করে জানতে চাইবে। তো আজকের এই দিনে, আজকে যে ন্যাশনাল সেমিনার ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যারেঞ্জ করেছে, তার জন্য অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ জানাই। এখানে সবাই উপস্থিত আছেন, সবাইকে আমার শুভেচ্ছা। আগামী নতুন বছর আসছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার কিন্তু কোভিড আস্তে আস্তে নাড়া দিচ্ছে, সচেতন থাকেন, নিজেকে প্রোটেক্টেড রাখেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Thank you, sir. We request our Honorable Dean Faculty Council of Science to come on the stage and voice some thoughtful words on our special occasion. মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর গৌতম চন্দ্র, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর আশিস পানিগ্রাহী, মাননীয় ডিনার্স প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায়, মাননীয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর শ্যামল হুল, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত হেডেরা, আমাদের আইপিএসসি ডাইরেক্টর প্রফেসর স্বপন প্রধান এবং ডিপার্টমেন্টের সমস্ত টিচার্স এবং স্টুডেন্ট। হেড করলো রামানুজন নিয়ে বিশাল ইতিহাস, তারপরে তো ভিসি স্যার ভারত দর্শন করালেন, আমাদের ভারতের যে মুনি ঋষিদের কীর্তি সেটা সুন্দর কবিতার সাহায্যে উপস্থাপন করলেন। এরপর আমাদের আরো বলার কিছুই থাকছে না, তো যাক আমাদের একটা দায়িত্ব আছে ছাত্রছাত্রীদের বলার জন্য যে এই বিশ্বটা রঙ্গমঞ্চই বটে,
তো সেই রঙ্গমঞ্চে আমাদের প্রত্যেকেরই অভিনয় হবে আলাদা। সবাই যদি একই অভিনয় করি দেখতে ভালো লাগে না। তো আমাদের এই ম্যাথসের ছেলেরা সবাই ভাবছে কলেজ টিচার হবো বা সবাই ভাবছে স্কুল টিচার হবো, এই জায়গাটা মানাবে না, এটা বাস্তবে ফিট করবে না। সুতরাং সবাইকে নিজ নিজ এরিয়াটা আইডেন্টিফাই করতে হবে, সবাই একই অভিনয়ে হবে না। তো আমাদের এই এখানে সবাই চায় যে আমরা একটা সরকারি চাকরি পাবো, সেটা দোষের কিছু নয়, কিন্তু এখনকার পরিস্থিতির রেসপেক্টে ভাবতে হবে যার যেখানে শক্তিশালী এরিয়া সেখানেই ফ্লারিশ হবে, সেখানেই তোমার যোগ্য জায়গা। তো সেই জায়গা খুঁজে বেড়ানোর জন্যই আজ আমাদের ডাকা বা আমাদের সবাই একসাথে বসা, কিছু একটা আউটকাম হোক, আউটকাম বেসড এডুকেশন, ন্যাশনাল এডুকেশন পলিসিও তাই করছে যে যার যেটা ভালো লাগে সে সেটা করবে। টোটাল একটা সেট থাকবে, সেই সেট অফ সাবজেক্ট থেকে যার যেটা ভালো লাগলো পড়বে, দিয়ে টোটাল একটা গোল অ্যাটেন্ড হবে। তো আজ আমাদের অনেকে দেখেছি যে বিল গেটস কোনোদিন MBA পড়েনি বিশাল ম্যানেজমেন্টে। আমাদের রবীন্দ্রনাথ তথাকথিত শিক্ষা ব্যবস্থার চেয়ে ওনার যা সৃষ্টি শেষ নেই, এবং বিজ্ঞান আর সাহিত্যের মধ্যে ডিফারেন্স তো কিছু বুঝিনি। যত উঁচু পড়তে গেছি ভেবেছি যে লিটারেচার তো দরকার, আমি একটা অবজারভেশন পেলাম, সেটা লিখবো কিভাবে, পেপারটা লিখবো কিভাবে। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেসড সিস্টেমের আউটকাম হিসেবে ছাত্ররা যখন রিসার্চে ভর্তি হচ্ছে দেখছি পেপার লিখতে খুবই প্রবলেম পাচ্ছে। তো ওই সাহিত্য বিজ্ঞান আলাদা কিছু নয়, দুটো রূপ, একটা কয়েনের এই পিঠও। তো আমাদের সেই আর্যভট্ট থেকে শুরু করে এই ঐতিহাসিক সমস্ত জায়গাগুলো দেখেছি, যারা লেখাপড়া করে আমাদের মেয়েরা পড়ে দেখেছি যে এই যে ম্যাথ, যে অঙ্ক সবারই মধ্যে রয়েছে। এই যে সংখ্যা তত্ত্ব, এটাতে আমরা সবাই পণ্ডিত, সংখ্যাটা সবাই ভালো বুঝি, সংখ্যার তাৎপর্য সবাই ভালো বুঝি। কারোর স্যালারিতে ডান দিকে একটা জিরো বসে গেলে সে সেই জায়গা থেকে চেঞ্জ করার চেষ্টা করবে, আবার বাঁ দিকে জিরো বসে কোনো মিনিং নেই। এই যে ব্যাপারটা সংখ্যা ব্যাপারটা আমরা আমাদের জীবনের যে চরিত্র, আমাদের জীবনের যে স্পন্দন, আমাদের যে আবেগ, ওই সংখ্যা দিয়েই রিপ্রেজেন্ট করা হয়। তো 10টা আঙুল ছিল হাতে, তাই জন্যই আমরা এই ডেসিমাল সিস্টেমটা আজীবন বুঝে আসছি যে বেস ভ্যালু 10। তা করতে করতে দেখা গেল এখন তো মেশিনের যুগ, মেশিন তো আর আঙুল নেই, মেশিন সিগন্যাল বোঝে যে সিগন্যালটা আছে নেই, আছে মানে 1, নেই মানে 0, তার মানে ওই 1 0 দিয়েই খেলা। এবং এটা বুলিয়ান অ্যালজেব্রা নাম দেওয়া হয়েছে সাবজেক্টটাকে। তো সাবজেক্টের উত্তরণ এইভাবেই হয়েছে, কিন্তু বেসিক জিনিস একই রয়েছে। তো এই নাম্বার সিস্টেম বলতে গিয়ে আমি রামানুজন বলছি, রামানুজন তো নাম্বার সিস্টেম নিয়ে প্রচুর কাজ করেছে। তো জুলিয়াস সিজার যখন চিঠি লিখছিল কাউকে, স্পেশাল কাউকে, সেখানে এ এর বদলে লিখছে সি, বি এর বদলে লিখছে ডি, 2 ঘর করে সরিয়ে দিচ্ছে যাতে মা বাবা দেখতে না পায় কি মানে পাঠাচ্ছে, যে যাকে দিয়ে পাঠাচ্ছে সে যেন বুঝতে না পারে কি মেসেজ পাঠাচ্ছে, কোন একটা টার্গেটকে পাঠাচ্ছি। তো এইটার নাম ছিল জুলিয়াস সিজার সাইফার। কতদিন আগে সেই জিনিস তৈরি হয়েছে, আজ আমরা সব জায়গায় সিকিউরিটি নিয়ে বলছি। বাস্তব জীবনে যখন ফিজিক্যাল সিকিউরিটির কথা বলি, আমরা যখন সফটওয়্যার কিনি তখন বলি সফটওয়্যারটা যেন সিকিউরড হয়। তো সেই সিকিউরিটিটা ওই নম্বর সিস্টেম দিয়েই তৈরি, এবং আমাদের মোবাইলে যে সিকিউরিটি ওই নম্বর সিস্টেম দিয়েই তৈরি। মড ভ্যালুর বিউটি সেইটাকে কাজে লাগানো হয়েছে। তারপরে আমরা অপারেটিং সিস্টেমের সিকিউরিটি ওই নাম্বার থিওরি দিয়েই তৈরি। সুতরাং এই নাম্বার থিওরি যিনি রামানুজন তৈরি করে গেছেন খানিকটা, সেই ফিল্ডটা আমরা উপভোগ করছি, সেই ফিল্ডের ফসলটা আমরা ভোগ করছি। আমি চাইবো আমাদের এই যে ম্যাথসের ছাত্ররা ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এইসব সাবজেক্টগুলো একটা পার্টিকুলার এরিয়াতে কিছু নিজেদের যেটা ভালো লাগে সেটা করতে, সবসময় স্যারের হেল্প নিলে হবে না। আমাদের সেই স্কুলের একটা স্যার ছিল,
তো খুব ভালো লাগতো। আমরা তো জয়েন্টে পেয়েও ছিলাম, যাদবপুরে পড়েছিলাম। তো একটা বিশাল কঠিন আইআইটির অঙ্ক দিয়েছি, আমরা পারছি না, মাথা তো আর কাজ করছে না, খুব শক্ত। স্যারকে বলছি স্যার করে দিন প্লিজ, সবাই বলছি আর কি টিউশনে। তো স্যার বলছে 10 বার অ্যাটেম্প নিতে হবে, কাল বলবো, কাল, আজ আর নয়। দিয়ে সেই খাতায় দেখ অ্যাটেম্প করে করে নিয়ে যেতে হতো, যে চেষ্টা করেছি পারিনি সেটা প্রমাণ করতে হতো স্যারের কাছে, তারপর স্যার করে দিত। এই যে আমার করা ব্রেনকে ওই স্যার গাইডের কাছে স্যার হেল্প করুন না করে নিজেকে রাস্তা বের করতে হবে। স্যার শুধু একটু করে লাইটটা থ্রো করবে। আমি চাইবো আজকের এই যে পেপার ডিসপ্লে এইসব হবে, এখান থেকেও কিছু টিগার যাক, সব সময় নেই করে নয়, ওই নেই থেকেই আমাদের সৃষ্টি আসবে। বিশাল আধিক্যের মধ্যে থাকলে কি হবে, আজ এই জামা পরছি কাল ওই জামা পরছি, ওরকম না। একটা জামা পরলে তো এক সপ্তাহ কাটানো যায়, দুটো গান। শুধু সেই রকম রিসোর্স আমার যা আছে, আমার ল্যাবে যা আছে, সেটাকেই ইউজ করে নতুন নতুন ক্রিয়েটিভিটি করবো। এই টার্গেটটাকে কিছু সৃষ্টি করব। 5 বছর বা 4 বছর রিসার্চ করছি বা 2 বছর মাস্টার ডিগ্রি করছি, প্রজেক্টে কিছু একটা আউটকাম করব। ওই গ্রামারটির হেল্প নিয়ে লিটারেচার ইমপ্রুভ করা যাবে, কিন্তু এক্সপেরিমেন্টাল আউটপুট তো করতে হবে। আমি চাইবো সবাই বিজ্ঞান নিয়ে ভাবুক একটু, এবং ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এগুলোকে ইগনোর করা যাবে না। ম্যাথ করছিস স্ট্যাট করবো না, সব সাবজেক্ট আর ইন্টারলিঙ্ক। এখন তো বায়োলজিকেও বলছে বায়ো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কনভার্ট হয়ে গেছে, এবং সবেরই মূলে আছে ওই ম্যাথস। তা আমি আগের একটা বক্তৃতাতে বলেছিলাম, আমি তো ইঞ্জিনিয়ারিং করতাম, তো ম্যাথটা একটু ইগনোর করার চেষ্টা করতাম। সবাই বলো কাজে লাগবে না, তো সেটা যে ভুল করেছি এখন বুঝতে পারি। সেই কন্ট্যুর থিওরি এখনো বুঝতে পারি না, এত শক্ত। তোমরা সুযোগ পেয়েছো, বিশাল বড় বড় বিজ্ঞানী এখানে আছে। এই যে ম্যাথ ডিপার্টমেন্ট, এই যে সান্নিধ্য পাচ্ছ, সামান্য ফিস দিয়ে এত ফ্যাসিলিটি, এটাকে তোমরা তাড়িয়ে উপভোগ করো। আজকের দিনটা আনন্দে কাটো, কিন্তু সাথে সাথে এই সংস্পর্শ আর পাবে না। 4টে সেম হয়ে গেলেই চলে যেতে হবে, আসা যাওয়ার খেলা তো চলেই যাচ্ছে। আর আজ প্রোগ্রাম খুবই সাকসেস হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি।